বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুগণ, উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতির জন্ম দেয়। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত সভাপতি, লক্ষ্য করুন, আজকে বলা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবই দুর্নীতির জন্ম দেয়। আমরা বলছি যে আরো 6টি প্রেক্ষাপট এবং পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই আসলে দুর্নীতির জন্ম হয়। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পারস্পরিকভাবে বহির্বিশ্বের কথা যদি আমরা বলি, অবশ্যই দুর্নীতি বিস্তার শুধুমাত্র একটি কারণের উপর নির্ভর করে না, বরঞ্চ বহুমুখী প্রভাব আসলে দুর্নীতি প্রভাব বিস্তার এবং জন্মদানে সহায়তা করে। মাননীয় সভাপতি, আমার দলের পূর্ববর্তী বক্তাগণ পূর্ববর্তী প্রেক্ষাপটগুলো আলোচনা করেছেন। আমি সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বিচার বিভাগের পরাধীনতার কথা বলে যাব, কিভাবে দুর্নীতি সৃষ্টি করে। তাছাড়া শ্রেণী বৈষম্য, দারিদ্রতা, বেকারত্ব ও সাংবিধানিক আইনের যথাযথ প্রয়োগ না হওয়া দুর্নীতির জন্ম দেয় এবং সহায়ক ভূমিকা পালন করে থাকে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, যদি একটি সরকারি কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং সেটিকে তিনি উপহার হিসেবে আখ্যায়িত করেন, তাহলে এই সমাজ ব্যবস্থার উপর অবশ্যই এটার নেতিবাচক প্রভাব পড়ে এবং সেই সাথে অর্থনৈতিক বৈষম্য যখন একটি সমাজে বৃদ্ধি পায় এবং এই অর্থনৈতিক বৈষম্য যখন সুচারুভাবে একটি রাষ্ট্র, একটি সমাজ ব্যবস্থার উপর গেড়ে যায়, অতএব বলতে হবে ওই সমস্যাটিকে আপনি কখনোই স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে নির্মূল করতে পারবেন না, বরঞ্চ বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এখানে যে সাংবিধানিক আইন আছে সেখানে বলা হয়েছে জনগণ এই ভূখণ্ডের মালিক। সেই প্রেক্ষাপটে ওই দেশের মালিকের উপর যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক আইন আছে সেটার প্রয়োগের মাধ্যমে আমরা দুর্নীতি নির্মূল করতে পারবো। ওনারা বলে গেলেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আসলে দুর্নীতি নির্মূল করা সম্ভব। লক্ষ্য করুন, যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতাই দুর্নীতি নির্মূলের প্রধান কারণ এবং হাতিয়ার হতো, তাহলে কেন এত বছর ধরে স্বৈর শাসককে আমরা হারাতে পারিনি? কেন আমাদেরকে সচেতন এবং শিক্ষিত হওয়ার মাধ্যমে আমরা এই স্বৈর শাসনের অবসান ঘটাতে পেরেছি? তাছাড়া রিজার্ভ, ওনারা বললেন যে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটের কথা বলছি না, রিজার্ভে যে বাংলাদেশের রিজার্ভে যে এত লুটপাট হলো, সেখানে আপনারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করতে পেরেছেন? বরঞ্চ আমরা বলছি যে এই যে দাপ্তরিক জায়গাগুলোতে যেখানে আইনের প্রয়োগ হচ্ছে না এবং স্বজনপ্রীতি হচ্ছে, সেখানে আসলে দেখা যাচ্ছে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতি হচ্ছে। অর্থাৎ আমরা বলছি যে আইন যেখানে বাস্তবায়িত হচ্ছে না সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতি দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি আইন প্রণয়ন, বাস্তবায়ন এবং সচেতনতা এবং শিক্ষার মাধ্যমে একটি সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিতে পারেন। ওনারা বলে গেলেন সিঙ্গাপুর এবং বহির্বিশ্বের কথা, নেদারল্যান্ডের কথা। আপনি লক্ষ্য করুন ওই দেশগুলোতে কি হয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তি নির্মাণের জন্য ওনারা শিক্ষিত, সমৃদ্ধ এবং অর্থনৈতিক বৈষম্য নেই, সেখানে আইনের কঠোর প্রয়োগ আছে। বাংলাদেশে যে ধূমপান, এই যে রাস্তাঘাটে ধূমপান করা আইনত দণ্ডনীয় এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাগণ যখন দেখা যাচ্ছে ওনারা দুর্নীতি করছেন, সেখানে কিন্তু আইনের কঠোর প্রয়োগ হচ্ছে না। একজন কোটিপতি যখন ঋণ খেলাপি করছেন, ওনার উপর কোনো ধরনের প্রয়োগ হচ্ছে না, আইনের প্রয়োগ হচ্ছে না। কিন্তু একজন সামান্য লোক যখন দুর্নীতি করছেন এবং তার যে লোনটি সেটি পরিশোধ করতে পারছে না, তখন সেটার উপর কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে। এবং তারা বলছেন যে এই যে দাপ্তরিক কর্মকর্তাগণ, তারা শিক্ষিত হওয়ার পরেও কেন এই সমাজ ব্যবস্থায় দুর্নীতি নির্মূল হচ্ছে না? আমরা শিক্ষা ও সচেতনতা বলতে বুঝাচ্ছি রাষ্ট্রের জনগণ শিক্ষিত, সমৃদ্ধ এবং সচেতন হওয়া। এবং বিংশ এবং একবিংশ শতাব্দীতে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে স্বৈর শাসনের প্রচার, এই পতন এবং তাদের যে নেটওয়ার্ক এবং তাদের যে শাখা প্রশাখা বিস্তৃত হয়েছিল, কেন? সেই জনগণের শিক্ষা, সচেতনতা এবং তাদের যে আমলারা রয়েছে তাদের মধ্যে যে আইন স্বজনপ্রীতি এবং তাদের মধ্যে যে নিজস্ব যে দুর্নীতি সেটি প্রয়োগ নির্মূল করার জন্য অবশ্যই সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়াও শ্রেণী বৈষম্য তৈরি করা হয়েছে সুকৌশলে। সেই শ্রেণী বৈষম্য যখন অভাব তৈরি হচ্ছে, পেটে যখন খিদে, তখন অবশ্যই সাধারণ জনগণ দুর্নীতি করবে। তাই আমরা মনে করি আজকের এই মঞ্চে আমরা যে বিষয়গুলো উত্থাপন করেছি সেগুলো গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ।